আমি জানি প্রধান উপদেষ্টা এখানে নাই এবং উনি প্রশংসা শুনতে পছন্দ করেন না, সো কিন্তু যেহেতু উনি নাই অনেক কিছু করা যায় এখন, তাই না? সো যা হোক, করবো না। আমি শুধু এতটুকুই বলি, যেটা ওনাকে পরে নিজেও বলবো, সেটা হলো ওনার জন্য আমার অনেক দোয়া হয়। সত্যি বলতে পদকটা আমার কাছে আসলে যথেষ্ট আনএক্সপেক্টেড ছিল, এতটাই আনএক্সপেক্টেড ছিল যে প্রথমে যখন ফোনটা করেছিলাম ভেবেছিলাম প্র্যাঙ্ক কল, তাই বেশ কাঠখোট্টাভাবে ডিল করছিলাম। কিছুক্ষণ পরে বুঝতে পেরেছি যে ফোনটা সিরিয়াস। আমাকে পই পই করে বলা হয়েছে যাতে আমি সময় বেশি না নেই, সো আমি খুব সংক্ষেপে 3টি কথা বলবো। প্রথমটা হলো, আমি গুম কমিশনের সদস্য এবং আমাদের পজিশন হলো যে গুম বাংলাদেশে ফিরতে পারবে না। অনেক কিছুই হয়তো ফিরবে, কিন্তু গুম ফিরতে পারবে না। এটা নন নেগোশিয়েবল এবং আমি কিছু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি কেন এটা নন নেগোশিয়েবল। একজন বাবা তৎকালীন বিরোধী দলের, মানে আওয়ামী লীগ আমলে তৎকালীন বিরোধী দলের একজন কর্মী ছিলেন। উনি গুম হওয়ার ঠিক আগে 2 সপ্তাহ আগে ওনার বাচ্চা হয়। বাচ্চাটা প্রিম্যাচিওর ছিল এবং ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছে, প্রিম্যাচিওর বাচ্চাকে সাথে সাথে এনআইসিইউতে নেওয়া হয়। তো বাচ্চাকে কোলে নেওয়ার আগেই উনি গুম হন এবং আমাকে বলেছিলেন যে আয়নাঘরে ওনাকে একটা ছোট বোতল দেওয়া হয়েছিল, পানির বোতল। উনি ওই যতটুকু সময় গুম ছিলেন, ওই যখনই ওনার বাচ্চাকে খুব মিস করতেন, তখন ওই পানির বোতলটা এভাবে করে কোলে নিয়ে বসে থাকতেন এবং সেটা দিয়ে উনি ওনার বাচ্চাকে স্মরণ করতেন। আরেকজন বাবা, গ্রামের সাধারণ কবিরাজ, আমার অফিসে এসেছিলেন, দুপুর হয়ে গেছিল, আমি ওনাকে বিফ খিচুড়ি লাঞ্চ হিসেবে অফার করেছিলাম। উনি খেতে কিছুতেই রাজি হননি। তখন আমি জিজ্ঞেস করেছি, তুমি খাবেন না কেন? তখন বলেছিল যে যখন উনি গুম ছিলেন তখন ওনার পরিবার এতটা অর্থের অভাবে কষ্ট পেয়েছে যে ওনার বাচ্চা স্ত্রী অনেক সময় না খেয়েছিল। এ কারণে গুম পরবর্তী সময় ফেরত আসার পরে এখন ওনার কাছে বিফ খিচুড়ি টাইপের লাক্সারিয়াস খাবার খেতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, এই কারণে আমার ওখানে উনি লাঞ্চই করেন নাই সেদিন। আরেকজন বাবা আমাকে বলেছিলেন যে উনি যখন বন্দী ছিলেন তখন এগেন পরিবার এতটা অর্থের অভাবে ছিল যে চিকিৎসার টাকা দিতে পারেনি বলে ওনার দুটো সন্তান মারা যায়। বাই দ্য টাইম উনি গুম থেকে বের হন, ওনার এসেনশিয়ালি কোনো সন্তান আর ছিল না। গুম যে ধরনের ক্ষত তৈরি করে সমাজে, সেগুলো চোখে দেখা যায় না, কিন্তু সেগুলো ফিল করা যায়। এই কারণে গুম আর থাকতে পারবে না বাংলাদেশে, এটা হলো নন নেগোশিয়েবল একটা ইস্যু। আমি জানি প্রধান উপদেষ্টা এখানে নাই এবং উনি প্রশংসা শুনতে পছন্দ করেন না, সো কিন্তু যেহেতু উনি নাই অনেক কিছু করা যায় এখন, তাই না? সো যা হোক, করবো না। আমি শুধু এতটুকুই বলি, যেটা ওনাকে পরে নিজেও বলবো, সেটা হলো ওনার জন্য আমার অনেক দোয়া হয়। স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা আমার বাংলাদেশের প্রতিটি নারীকে এই অ্যাওয়ার্ডটা উৎসাহ দেয়, যারা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যায়। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টাকে, তার দূরদর্শী নেতৃত্ব, দিক নির্দেশনা এবং নারীদের প্রতি অবিচল সমর্থনের জন্য। আর এই সম্মান এবং এই সম্মানের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই পুরস্কার প্রদানকারী কমিটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থাকে। লাস্টলি আমি আমার প্রতিষ্ঠান ICDDRB এবং আমার সহকর্মীদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই, কারণ এই পুরস্কারের পিছনে ওদের সবার রোল আছে। আমি ল্যাবে সবসময় বলি, একটা PBS বাফার দিয়ে আমরা এক্সপেরিমেন্টটা শুরু করি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে লোয়ার ক্যাটাগরি যে মানুষ সেই বাফারটা বানায়, হেল্প করে, কিন্তু এরপর আমরা অনেক এক্সপেরিমেন্টাল সফিস্টিকেট এক্সপেরিমেন্ট করি, কিন্তু ওই বাফারটা যদি খারাপ হয় পুরো এক্সপেরিমেন্টটা নষ্ট হয়ে যায়। তো আমি আমার পুরো সমস্ত কলিগদেরকে, ওদের কনস্ট্যান্ট সাপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমি অনেক ধন্যবাদ জানাই এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমি ICDDRBর মতো একটা গবেষণা কেন্দ্রে আমি কাজ করছি।